এটার মানে হচ্ছে সহজ ভাষা, এখানে অনেক ভারী ভারী কথা বলা আছে। সহজ ভাষায় বলছি, সাস্টেনেবিলিটি হচ্ছে আমরা এখন যে কাজটা করব সেটার কারণে আমাদের ভবিষ্যতের প্রজন্ম যাতে ক্ষতিগ্রস্ত না হয়। দ্যাট ইজ দ্য সাস্টেনেবিলিটি, সিম্পল। এখন আমরা যে কাজগুলো করছি, রাস্তাঘাট বানাচ্ছি, অনেক রকম ডেভেলপমেন্ট হচ্ছে, এগুলোর কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি ক্ষতিগ্রস্ত হবে কি হবে না, এই জিনিসটা আসলে আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। এবং এই সাস্টেনেবিলিটিটা কেতাবি ভাষায় যদি আমরা বলি, এখানে 4টা পয়েন্ট আছে। গভর্নেন্স, ইকোনমিক সাস্টেনেবিলিটি। গভর্নেন্স মানে হচ্ছে একটা ডিসিপ্লিন মেনটেন করে, একটা সার্টেন প্রিন্সিপাল, রুল, নিয়ম কানুন, এগুলো ফলো করে আমাদের সবাইকে মানতে হবে। আমাদের নিজের ইচ্ছা মতন যে কোনো কিছু করলে চলবে না। ইকোনমিক সাস্টেনেবিলিটি, ইকোনমিক ব্যাপার আছে। সোশ্যাল সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এগুলো নিয়ে আমি দু একটা এক্সাম্পল দিয়ে এরপরে আমি দরকার আরেকটু ডিটেল আলাপ করব। তো সাস্টেনেবিলিটির এই যে ব্যাপারটা, এতক্ষণ যেটা বললাম এটা জেনারেল সাস্টেনেবিলিটি, যেটা যে কোনো ডিসিপ্লিন, শুধু ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন না, এটা যে কোনো কিছুর ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে আমরা আসছি যে কনস্ট্রাকশনে কিভাবে এই সাস্টেনেবিলিটির ব্যাপারটা আমরা দেখতে চাই বা আমরা বুঝতে চাই। তো এখানে একটা হিস্ট্রি বলা আছে এই কনস্ট্রাকশন সাস্টেনেবিলিটির ব্যাপারে। 1991 সালে ওয়ার্ল্ড ফেয়ারে একটা প্রপোজাল আসে, যেটাকে আমরা বলি ওই হ্যানোভার প্রিন্সিপাল, ডিজাইন ফর সাস্টেনেবিলিটি। সেখানে কতগুলো অবজেক্টিভ দেওয়া আছে। এখানে খেয়াল করে দেখবেন, দুটো কালারে আমি দিয়েছি। দুটো কালারে দেওয়ার কারণ হচ্ছে প্রথম তিনটা, এই তিনটা আসলে সবার জন্য, মানে সবাইকে এগুলো নিয়ে কাজ করতে হবে বা ইনভলভ থাকতে হবে। আর পরের গুলো মোর ফোকাসড অন ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনিশিয়ানস, আমাদের এগুলো নিয়ে বেশি চিন্তা করতে হবে। অন্য কেউ করতে হবে। যেমন কনসিকুয়েন্স অফ ডিজাইন, আমরা ডিজাইন তো আমরা ইঞ্জিনিয়াররাই করি বা টেকনিশিয়ানরা করি বা টেকনিক্যাল পার্সন যারা, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার সবাই। আমাদের ডিজাইনটা একটা যখন ডিজাইন করে একটা জিনিস দাঁড় করাবো, এটার কনসিকুয়েন্স কি হবে, এখন কি হবে, 5 বছর পরে কি হবে, 50 বছর পরে কি হবে, সেই কনসিকুয়েন্স গুলা আমাদেরকে মাথায় রাখতে হবে। লং টার্ম ভ্যালু থাকতে হবে, অর্থাৎ টেকসই। টেকসই মানে যে জিনিসটা শুধু টিকে থাকবে তা না। টেকসই মানে হচ্ছে, ধরা যাক আমি একটা স্থাপনা তৈরি করলাম বা ব্রিজ তৈরি করলাম, ওটাকে যদি বলি টেকসই, টেকসই মানে কি? এটাকে শুধু টিকে থাকবে, নষ্ট হবে না, কোনো মেনটেন্স লাগবে না, তাই ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে যে সে এখন বানানোর পরে নেক্সট 50 ইয়ার্সে এটা যে ইউজেস প্যাটার্ন, এটা যে চাহিদা, আমাদের ব্যবহারের প্যাটার্ন, ব্যবহারকারীর বিহেভিয়ারাল প্যাটার্ন, সব আমাদের মানে সমাজের আর্থসামাজিক পরিবর্তনের মধ্যেও ওটা তার ইউজফুলনেসটা বজায় রাখবে। দ্যাট ইজ কল্ড সাস্টেনেবিলিটি বা টেকসই, লং টার্ম টেকসই বলা হচ্ছে। এলিমিনেট দ্য কনসেপ্ট অফ ওয়েস্ট, অর্থাৎ ওয়েস্ট প্রডিউস যত বাড়া যায় কম হবে। রিসাইক্লিং এর ব্যাপারটা এখান থেকে চলে আসে। ন্যাচারাল এনার্জি ফ্লো, মানে আমরা কোন আর্টিফিশিয়াল এনার্জিকে বা আর্টিফিশিয়াল এনার্জি প্রডিউস না করে আমরা কিছু করতে পারি কিনা, এই জায়গাটায় আমাদের অ্যাজ এ হিউম্যান রেস আমাদের অনেক দুর্বলতা আছে। আমাদের এখনো আমরা যা কিছু করি সবই মানে এনার্জি প্রডিউস না করে করা যায় না, মানে ন্যাচারাল এনার্জির সাথে যাওয়া যাবে। আমরা যে কোনো কিছু ইলেকট্রিসিটি তৈরি করছি, এগুলোর জন্য এক্সট্রা পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, আমরা ন্যাচারাল লাইট ব্যবহার না করে আমরা আর্টিফিশিয়াল লাইট করছি। এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদেরকে মানে নেচারকে মেনে চলতে হবে, নেচারকে বেন্ড করার কোনো কিছু নাই। এই সমস্ত ব্যাপার স্যাপারই আছে। এগুলো নিয়ে আসলে আলাপ করার বদলে আমি পরের স্লাইডে যাই, আস্তে আস্তে সেম জিনিস চলে আসবে। কনস্ট্রাকশনের এখানে আমার এই স্লাইডে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের যখন একটা কনস্ট্রাকশন হয়, ফার্স্ট আমরা এই ন্যাচারাল রিসোর্সটা, এখান থেকে আসলে কনস্ট্রাকশনের স্টার্টিং পয়েন্ট, ন্যাচারাল রিসোর্সকে আমরা গ্র্যাব করে আমাদের প্রয়োজন অনুযায়ী ওইটাকে ব্যবহার করি, হ্যাঁ, প্রসেসিং করি বা ম্যানুফ্যাকচারিং করি বা হোয়াটএভার এলস করে, তখন সেটা সাইকেল দিয়ে এখানে আসে। এবং ওই প্রসেসিং এর সময় কিছু
ওয়েস্ট ম্যাটেরিয়াল তৈরি হতে পারে বা বাই প্রোডাক্ট তৈরি হতে পারে। যেমন কোল পাওয়ার প্ল্যান্টের বাই প্রোডাক্ট হচ্ছে ফ্লাই অ্যাশ, যেটা আমরা সিমেন্টে ব্যবহার করছি, সেটা হচ্ছে এটা। তারপরে ট্রান্সপোর্টেশন হয়ে আমার কনস্ট্রাকশনের এফিসিয়েন্সি হচ্ছে, ইউজ হচ্ছে, ডেমোলিশন হচ্ছে, এট দ্য এন্ড অফ দ্য লাইফ টাইম হয়তো ডেমোলিশন হয়ে যাবে। তারপরে সেটা ডিসপোজাল, ইনসিনারেশন মানে পোড়ানো হয়। আমরা যে ওয়েস্ট পোড়াই, আমাদের হিউম্যান ওয়েস্ট যেগুলা ডেইলি বের হচ্ছে, পোড়ানোর ফলে এগুলো থেকে টক্সিক গ্যাস বের হয়। তো এইভাবে এই সাইকেলটা চলছে। তো এই যে এমিশন গুলা হচ্ছে, এই এমিশন গুলা আমাদেরকে কন্ট্রোল করতে হবে। তারপরে আসছে এনার্জি এফিসিয়েন্সি, যেটা মোস্ট মানে এই মুহূর্তে সবচেয়ে মানে কনসার্ন। কারণ আগেই বলেছি, এনার্জি সেক্টরে আমাদের সবচেয়ে বেশি দুর্বলতা এনার্জি নিয়ে। কারণ এনার্জি ছাড়া আমাদের কাজ হবে না, এবং এনার্জি তৈরি করতে গিয়ে আমাদের মানে আমরা গরম করে ফেলতেছি সবকিছু আর কি, যেটাকে বলে যে গ্লোবাল ওয়ার্মিং। মানে সবকিছু গরম হয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে, অন্যান্য কারণে এরকম হচ্ছে। তো সেই ক্ষেত্রে এনার্জিটাকে যদি আমরা আমাদের মিনিমাম, যেখানে দরকার নেই সেখানে আমরা কেন এনার্জি ইউজ করবো, বা এনার্জি ইউজের মিনিমাম পাথ যেটা, সেটা ফলো করতে চাই, তাহলে অবভিয়াসলি সাস্টেইনেবিলিটির দিকে আমরা যাবো। এই প্রসঙ্গে যেটা বলতে চাই যে এ ব্যাপারে কিন্তু অগ্রগতি হচ্ছে না যে তা না। যেমন এই যে এলইডি ল্যাম্প আমরা ব্যবহার করি এখন, এটা তো 10-15 বছর আগে এটা ছিল না, এখন এসছে। আগে 100 ওয়াটের বাতিতে যে আলো দিত, এখন 8 ওয়াটের এলইডি বাল্বে সেম অ্যামাউন্ট অফ লাইট পাই আমরা। তার মানে এখানে একটা হিউজ এনার্জি সাশ্রয় হচ্ছে। এলইডি লাইটের ব্যাপারে আমার নিজস্ব একটা প্রাইড আছে। এলইডি লাইট পাওয়ার জন্য নাগপুর ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটি একজন ডিগ্রি নোবেল প্রাইজ পেয়েছে। সো সেই হিসাবে এটাকে আমি নিজেও একটু সব জায়গায় সুযোগ পেলেই বলি আর কি, প্রফেসর আসাওকা। যাই হোক, এনার্জির ব্যাপারটা গেল। এনার্জির যে কোনো কিছুতে এনার্জির এফিসিয়েন্ট করতে হবে। যেমন সিমেন্ট ইন্ডাস্ট্রি যদি বলি, সিমেন্ট ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি এনার্জি হয় যে ক্লিংকার প্রোডাকশনে। তো সেখানে এনার্জি এফিসিয়েন্ট করে এনার্জির ব্যবহারটাকে কমানো সম্ভব। যেমন পুরনো আমাদের, আমি জানি না, আমাদের যে ছাত্রকেজি সিমেন্ট ফ্যাক্টরিটা আছে ওইখানে সরকারি, এটা আগে ওয়েট প্রসেস ছিল, ওয়েট প্রসেসটা একটু বেশি এনার্জি লাগতো। বাট এখন বিভিন্ন জায়গাতে যে সমস্ত ক্লিংকার প্রোডাকশন হয়, ওইখানে ড্রাই প্রসেস ব্যবহার হয়। ড্রাই প্রসেসের সাথে আবার প্রি হিটিং সিস্টেমও থাকতে পারে। এই সমস্ত বিভিন্ন জায়গায় যেখানে যেখানে এনার্জি গুলা মানে রিকোয়ার্ড হচ্ছে, সেখানে এই জিনিসটাকে অপটিমাইজ করাটা এটা দরকার। এটা করে করে আমাদেরকে সাস্টেনেবিলিটি যেতে হবে, কারণ যত এনার্জি তত হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এখানে আরো ছোটখাটো কিছু ব্যাপার বলা আছে, এগুলো নিয়ে আসলে খুব বেশি বিভিন্ন ভাবে ঘুরে ফিরে এই সমস্ত কথাগুলো আসে। তারপরে হচ্ছে এনার্জির সাথে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, শুধু তো ওয়ার্মিং না, ওয়ার্মিংটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য, যেটা স্পেসিফিক হিট নরমাল বাতাসের থেকে বেশি হলে এটা এনার্জি ধরে রাখতে পারে। কিন্তু আরো অনেক এমিশন হয় বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে, বিভিন্ন রকম এমিশন হয়, যেটা আমাদের বাতাসকে পলিউট করতেছে। বাতাস পলিউট করার কারণে আমাদের বিভিন্ন রোগ অসুখ বিসুখগুলো হচ্ছে। ঢাকা শহরের বাতাস পৃথিবীর অন্যতম দূষিত বাতাস, এটা আমরা জানি। সবসময় মানে নিচের দিক থেকে টপ 10 এর মধ্যে থাকে। এই বর্ষাকালে একটু কমে যায়, বর্ষার কারণে হয়তো বাতাসটা একটু পরিষ্কার হয়, বাট ড্রাই সিজন সামনে আসতেছে, আবার অবস্থা খারাপ হবে যদি না আমরা কোনো মেজার নিই। এর মধ্যে মেইন প্রবলেম হচ্ছে ওই পার্টিকুলেট ম্যাটার, যেটা 2.5 ইয়ে বলে ওইটা। তো এখানে আরো কিছু এরকম বিভিন্ন রকম এমিশন হয় আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস থেকে, যেমন হাইড্রোজেন সালফাইড, বিভিন্ন রকম। এগুলো আসলে ডিটেইলস বলার কিছু নাই, আপনারা দেখতেই পাচ্ছেন। সালফার গ্যাস, সালফার ডাই অক্সাইড হতে পারে, কার্বন ডাই অক্সাইড হতে পারে। সালফারের থেকে কি হয়, সালফার যখন হয় বেশিরভাগ কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে যেটা হয়,
বাতাসে সালফার হয় এবং তারপর সেখান থেকে অ্যাসিড রেইন, সালফার থেকে পানির সাথে গিয়ে ওটা অ্যাসিড তৈরি করে এবং যখন বৃষ্টিটা নামে দ্য ওয়াটার ইজ অ্যাসিডিক, সেটাকে বলা হয় অ্যাসিড রেইন। অ্যাসিড রেইন হচ্ছে ওই মানে দিস ইজ এ কনসিকুয়েন্স অফ হার্মফুল এমিশন ইনটু দ্য এয়ার। সো এই জিনিসগুলোকে আমাদের বিভিন্ন ভাবে নির্মাণে, বিভিন্ন শিল্পে যেভাবে আমরা নির্মাণ করছি, এই জিনিসগুলো যদি এমিট না করে সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত। তারপরে আসছে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট। ওয়েস্ট ম্যানেজমেন্টটাও আমাদেরকে একটু দেখতে হবে এইভাবে যে ওয়েস্ট, যে একটু আগে যেটা বললাম, ওয়েস্ট যত কম হয়, ওয়েস্ট কম হওয়ার একটা উপায় হচ্ছে আমি একই স্থাপনাকে যত বেশি দিন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে 1 নম্বর, অর্থাৎ স্থায়িত্ব বাড়াতে হবে। আর তারপরেও আমরা যখন স্থাপনাটা ডিজাইন করবো এমন হবে যে ওইখান থেকে যে ওয়েস্ট গুলো আসবে সেই ওয়েস্ট গুলো যেন পরবর্তীতে আবার ব্যবহার করা যায়। এটাও কিন্তু ডিজাইনের একটা পার্ট, যেটা আমরা কখনো আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদেরকে যে সমস্ত ডিজাইনের কনসেপ্ট গুলো পড়ানো হতো তখন কিন্তু এই সমস্ত কনসেপ্ট ছিল না। এখন আমি সবসময় সুযোগ পেলে ছাত্রদেরকে বলি যে তোমরা যখন একটা মেটেরিয়াল চুজ করবা, think of its recyclability as well, যে এটাকে যাতে প্রপারলি রিসাইকেল করা যায়, তখনই আমরা বলবো যে হ্যাঁ আমরা তাহলে একটা সাস্টেনেবল ডিজাইনের দিকে আমরা নজর দিচ্ছি বা করছি। আচ্ছা, এরপর আমরা আস্তে আস্তে কংক্রিট দিকে চলে আসি। কংক্রিট ইন্ডাস্ট্রি নিয়ে যেহেতু আমরা কথা বলছি, কংক্রিট ইন্ডাস্ট্রিতে সাস্টেনেবিলিটি কি রেলেভেন্স, এখানে আমি ওই লাল রং দিয়ে কিছু কিছু হাইলাইট করেছি, আপনারা এটাকে যাতে আপনাদের একটু চোখে পড়ে। The impact on the society should be minimal. এটা হচ্ছে 1 নম্বর। Impact on the society should be minimal. এটা একটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইস্যু, যদিও এটা নিয়ে আমাদের ধারণা অনেকই কম। আমাদের দেশে প্রচুর হিস্ট্রি আছে যে স্থাপনা নির্মাণের ফলে একটা কমিউনিটি বা একটা রেস হয় ধ্বংস হয়ে গেছে বা তার অরিজিনাল জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছে। আপনারা বলতে পারবেন আমাদের দেশের সবচেয়ে বড় ঘটনাটা কি এই জাতীয়? এনি আইডিয়া? সরি, না, আমাদের কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিসের কারণে মানব সম্প্রদায়ের একটা অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিরাট রকম। কাপ্তাই ড্যামটা 1950-এর তখন শুরু হয়, ওই চাকমা রাজাদের বাড়ি টাড়ি সব ডুবাই দিয়ে মানে শেষ। পরে তারা বাধ্য হয় অন্য জায়গায় গিয়ে স্থাপতি মানে তাদের নিজের বসতি করতে, এবং সেখান থেকে আসলে কনফ্লিক্টটা শুরু, এবং যার আলটিমেট প্রোডাক্ট হচ্ছে শান্তি বাহিনী, যেগুলো নিয়ে এখনো আমাদের প্রবলেম হয়। সো এই যে মাত্র 250 মেগাওয়াট ইলেকট্রিসিটি আমাদের কারেন্ট ডিমান্ডের তুলনায় কিছুই না। আমাদের এখন কারেন্ট ডিমান্ড 10,000-15,000 মেগাওয়াট, সেই জায়গায় এই ছোট্ট 1 ফুটা 250 মেগাওয়াট ইলেকট্রিসিটি হওয়ার ড্যাম, এর জন্য আমাদের যে পরিমাণ মূল্য দিতে হচ্ছে এটা মানে অকল্পনীয়। এখনো আমাদেরকে এটা দিয়ে যায়, যেখানে একটা পুরা আর্মির একটা ক্যান্টনমেন্ট বসাতে হচ্ছে, এই করতে হচ্ছে সেই করতে হচ্ছে। আমাদের ধারণা এই 250 মেগাওয়াট ইলেকট্রিসিটি থেকে এগুলোর খরচ অনেক বেশি। তো এগুলো হচ্ছে কনসিকুয়েন্স, এই কনসিকুয়েন্স গুলো আসলে চিন্তা করা উচিত। এই সমস্ত ধারণা যে একটা জিনিসের প্রজেক্টের ফিজিবিলিটি স্টাডি করা, সেটা দিয়ে প্রজেক্ট একটা স্থাপনা হলে সেখানে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে রিহ্যাবিলিটেশনটা ঠিক হচ্ছে কিনা, ওই সময় তো আমার ধারণা কোনো রিহ্যাবিলিটেশনের কনসেপ্টই ছিল না যখন এটা এই আপডেটটা হয়। পদ্মা সেতু যখন করা হয়, যদি দুই পারে অনেকে রিহ্যাবিলিটেট করতে হয়, যেটা খুবই স্বাভাবিক, করতেই হবে। তবে আমি যেটা জানি পদ্মার রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম ওয়াজ ফার বেটার দেন আদার্স। পদ্মা বা সেই 97 সালে যমুনা সেতু যখন হয়, that was a quite comprehensive rehabilitation program. তারপরে হচ্ছে ডিউরেবল এন্ড ফ্লেক্সিবল ডিজাইন। ডিউরেবল এন্ড ফ্লেক্সিবল ডিজাইন আমরা সাধারণত ডিজাইন বলতে এটাই বুঝি, এবং এটা মোটামুটি আমরা মানে আমাদের ইঞ্জিনিয়ার কম বেশি এটা নিয়ে কনসার্ন এবং জানেন তারা। অফসাইটিং ফেব্রিকেশন এটা একটা স্পেসিফিক টেকনোলজি, যে স্থাপনাটা
যেখানে তৈরি হবে সেটা না হয় ফ্যাক্টরিতে তৈরি করা যায় কিনা, এটা সবসময় আমাদের সম্ভব হয় না। বা প্রিকাস্ট মেম্বার দিয়ে যদি আমরা স্ট্রাকচার করতে পারি, একটা বিল্ডিং বা স্থাপনা করতে পারি, ওটা পলিউশন অনেক কম হয়। তারপরে আলট্রা হাই পারফরমেন্স কংক্রিটের কথা বলা হচ্ছে। আলট্রা হাই পারফরমেন্স কংক্রিটের প্লাস মাইনাস দুইটাই আছে। এটা যে সবসময় যে ভালো হবে তা না, কারণ আলট্রা হাই পারফরমেন্স আবার নিজে হাইলি মানে ইট হ্যাজ এ ভেরি হাই কার্বন ফুটপ্রিন্ট, কারণ এটাতে সিমেন্টের পরিমাণ অনেক বেশি ইউজ করতে হয়। কিন্তু সুবিধাটা আসে এখানে যে ওভারঅল ম্যাটেরিয়াল কম লাগে। সো ওভারঅল ইউনিট মানে পার কিউবিক মিটারে কার্বন ফুটপ্রিন্ট অনেক হাই হলেও টোটাল একটা স্ট্রাকচার হয়তো এত কম লাগবে আমার সিমেন্ট বা কংক্রিট যে ওভারঅল ফুটপ্রিন্টটা হয়তো কমেও যেতে পারে। এগুলো দেখতে হবে। তারপরে আরো অনেক কংক্রিট এগুলো ইউজ করা যেতে পারে। বা ফাইনালি যেটা হচ্ছে ডিকনস্ট্রাকশন প্ল্যান, ওই যে যেটা আগেও বলেছি যে আলটিমেটলি একটা স্থাপনার আয়ু তো 100 মাস শেষ হবে, শেষ হওয়ার পরে ওটাকে কিভাবে ডিসমেন্টল করা হবে এবং তার জন্য কতটুকু ইম্প্যাক্ট পড়বে। আরো অনেক কিছু আছে, আমি আসলে এগুলো একটু স্কিপ করে যাই, এগুলো একটু মনোটনিক বোরিং লাগতে পারে, বাট দিস আর ইম্পর্টেন্ট। সো ফাইনালি এই স্লাইডে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি এটা একেবারে গ্রাফিক্যাল ফর্মে দেখানো আছে যে তিনটা কলামে তিন ধরনের কেসে। প্রথমটা হচ্ছে যে ম্যাটেরিয়ালটা অপটিমাইজেশন করতে হবে, যেটা নিয়ে আমি আজকে আরো আলোচনা করব। অ্যাজ ইঞ্জিনিয়ার আমাদের ম্যাটেরিয়াল নিয়ে আসলেই ভাবার চিন্তা ভাবনা করা দরকার আছে। অপটিমাইজেশন বিভিন্ন ভাবে অপটিমাইজেশন, ম্যাটেরিয়াল অপটিমাইজেশন, স্ট্রাকচারাল অপটিমাইজেশন এন্ড আদার থিংস। তারপরে হচ্ছে নতুন নতুন ম্যাটেরিয়াল, ট্র্যাডিশনাল ম্যাটেরিয়ালের মধ্যে না থেকে একটু ইনোভেটিভ চিন্তা করা, নতুন নতুন ম্যাটেরিয়াল আমরা ইউজ করতে পারি কিনা। কারণ ট্র্যাডিশনাল ম্যাটেরিয়ালের একটা লিমিট আছে, আমার ধারণা উই হ্যাভ রিচ দ্য লিমিট। ট্র্যাডিশনাল ম্যাটেরিয়াল দিয়ে খুব বেশি নতুন কিছু করা সম্ভব না। আর নতুন নতুন ম্যাটেরিয়াল বলতে ওই যে ট্র্যাডিশনাল সিমেন্টের বদলে আমরা ফ্লাই অ্যাশ সিমেন্ট দিব বা আরো অন্যান্য সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল ইউজ করে করবো। এইগুলো হচ্ছে ম্যাটেরিয়ালের ইনোভেশন বা ম্যাটেরিয়ালের মধ্যে যে চেঞ্জগুলো আসছে। আমি আস্তে আস্তে আমাদের আসল টপিকে চলে আসি যে কংক্রিট বানাতে গেলে তো বিভিন্ন